এখন বাজে ভোর 5টা। এখন হোটেল থেকে বেরিয়েছি 5টা 5। আমাদের ট্রেন 7টা 15-র সময়। তো কলকাতা থেকে সাইডাং তো আসবেন, কিন্তু সাইডাং থেকে কলকাতা পর্যন্ত যাবেন কিভাবে? আমরা এই পাশ থেকে নামবো, সুমোতে করে এখন যেতে হবে এখান থেকে সাইডাং স্টেশন। তবে সাইডাং স্টেশন এখন কিভাবে সুমো পাবো? আমাদের ট্রেন 7টা 15-র সময়, আর এখান থেকে 22 কিলোমিটার দূরত্ব যেতে সময় লাগে অ্যারাউন্ড 1 আওয়ার, মানে 1 ঘন্টা মতো যেতে সময় লাগে। কিন্তু যদি জ্যাম হয় তাহলে সেটা 1.5 ঘন্টাও লেগে যায়। গতদিন আসতে 1.5 ঘন্টা লেগেছিল, ওর জন্য একটু আগে বেরোনো। আর সাইডাং স্টেশন থেকে ট্রেন আছে 7টা 15-র সময়। আজকে জার্নি হচ্ছে পুরোপুরি সাইডাং থেকে, সাইডাং না, আইজল থেকে সাইডাং গিয়ে সাইডাং থেকে কলকাতা। তো চলুন জার্নি শুরু করা যাক। আমরা চলে এসেছি সুমো স্ট্যান্ডে, যেখান থেকে সুমো ছাড়ে এখান থেকে। তবে সবাই বলছে যে সুমো 7টা থেকে ছাড়া শুরু হবে। এখান থেকে গেলে এখন ট্যাক্সিতে যেতে হবে। সুমোতে গেলে আমাদের 100-100-200 টাকায় হয়ে যেতে পারে, কিন্তু ট্যাক্সিতে গেলে জানি না কত ভাড়া নেবে। তবে যেতে হবে, দেখি এখন ট্যাক্সি সার্ভিস কীরকম রয়েছে। তবে বিভিন্ন জায়গা থেকে জিনিসপত্র এখন মানে মিজোরামের রাজধানী শহর আইজলে নিয়ে আসছে। আর দেখি কোন গাড়ি যায় আমাদের এখন। তো এখানে এক সুমো নেই, কোনো ট্যাক্সি রয়েছে। একটা ট্যাক্সি বুক করা হলো, একটু সরো। এখন বাজে 5টা 10 এখান থেকে রওনা হচ্ছে। আশা করা যায় 6টা 10-এর মধ্যে পৌঁছে যেতে পারবো আমরা। তবে আপনারা যদি আসেন, যদি 7টা 10-15 ট্রেনটা ধরতে হয় বা সকালবেলা ট্রেনটা ধরতে হয়, তাহলে আপনাদের অবশ্যই ট্যাক্সি করেই যেতে হবে। সুমো পরিষেবা চালু হয় সকাল 7টার পরের থেকে। এখন বাজে 6টা, আমরা এসে পৌঁছেছি সাইডাং স্টেশনে। মোটামুটি আমাদের আসতে সময় লাগলো 45 মিনিট মতো। আর সাইডাং স্টেশনে আমাদের ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে ওপাশে। তো এই ট্রেনটাই হয়তো ছাড়বে। এখান থেকে একটা জিনিস, আমরা জেনারেলে যাব, জেনারেল টিকিট কাটবো। কলকাতা টু সাইডাং ইউটিএসে টিকিট কাটা যাচ্ছে, কিন্তু সাইডাং টু কলকাতা ইউটিএসে টিকিট কাটা যাচ্ছে না। মানে ওই পরিষেবাটা এখনও পর্যন্ত চালু হয়নি। কলকাতা টু সাইডাং রয়েছে, কিন্তু সাইডাং টু কলকাতা নেই। ওর জন্য আমাদের ম্যানুয়ালি টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে স্টেশনে। সকালবেলার পুরো পরিস্থিতি বা দৃশ্য এরকম, চারিদিকে কুয়াশায় ছেয়ে রয়েছে। এই পাশে ইনফরমেশন অফিস, রেল স্টেশন সাইডাং, এখানেও কেউ নেই এখন। আর এখানে রয়েছে যে গাড়িগুলো রয়েছে সাদা এবং হলুদ লেখা, এগুলো হচ্ছে আইজল 2 হুইলার ট্যাক্সি। আইজল জেলার মধ্যেই সাইডাং স্টেশন। এখান থেকে আমরা এখন ভেতরে যাব। টিকিট কাটা হলো, এটা অফলাইন টিকিট, কিন্তু পেমেন্ট হলো অনলাইনে। কারণ একদম প্রথমে ক্যাশ নিয়ে আসেনি। 380 টাকা, দেখলে বুঝতে পারবেন, 380 টাকা মাত্র সাইডাং টু কলকাতা। ইউটিএসে এখনও পর্যন্ত সাইডাং টু কলকাতা চালু হয়নি। সাইডাং থেকে কোনো জায়গায় চালু হয়নি ইউটিএসে কাটতে গেলে বৈরবী থেকে কাটতে হবে, বৈরবী না, হাইলাকান্দি থেকে কাটতে হবে। সেক্ষেত্রে এখান থেকে হাইলাকান্দি যেতে সময় লাগবে প্রায় 3-4 ঘন্টা, 4 ঘন্টা 5 ঘন্টা মতো। ততক্ষণ আমাদের উইদাউট টিকিটে যাত্রা করতে হবে। ওইটা না করে এখান থেকেই কাটা হলো একদম 380 টাকা, এখান থেকে কলকাতার টিকিট। পুরো সাইডাং প্ল্যাটফর্মে একটাই মাত্র দোকান রয়েছে, এটা সেই দোকান। এখান থেকে ডিম নেওয়া হচ্ছে। আর সাইডাং স্টেশনে 1 নম্বরে রানিং ফিরে দিয়েছে আমাদের ট্রেন, ডিমটা নেওয়া হবে। এইভাবে ডিম সেদ্ধ নেওয়া হলো। পুরি সবজি এখন আর খাবো না। স্যার, হাউ মাচ ইজ দিস? হাউ মাচ? 50। হোয়াট ইজ দিস? আচ্ছা, একটা রাইস মতো করা, 50 টাকা দাম। এখন বাজে 6:30, সকাল 6:30, মানে ভোর। এখন অ্যানাউন্স হলো জেনারেলি 1 থেকে ছাড়ে, তো আজকে 3 থেকে ছাড়ছে। অ্যানাউন্স শুনতে পাচ্ছেন। থাকে সারা রাত। গতকাল রাতে যে ট্রেন এসে পৌঁছায় সেটাই যায়। তবে অ্যানাউন্স হলো এখন, তবে এখনও পর্যন্ত খোলেনি। গার্ড এসে যখন খুলবে তখন আমরা উঠতে পারবো। ট্রেনের গেট খুলে দিয়েছে 6:30টার সময়। আমরা ভেতরে এসে বসেছি, আর ভেতরে পুরো ফাঁকা। আমরা একটা মোটামুটি যেরকম সিট চাই আমরা, হ্যাঁ, এমার্জেন্সি গেট। এখান থেকে খুব সুন্দরভাবে ক্যামেরা এরকম বের করা যাবে, বের করিয়ে আপনাদের দেখানো যাবে সমস্ত কিছু, এবং দৃশ্যও দেখানো যাবে। ওর জন্যে এই গেট একটা নেওয়া। সিট ভালোই অ্যাভেলেবেল আজকে, তবে জানি না কতটা অ্যাভেলেবেল থাকবে সামনে। আরেকটা জিনিস, গতদিন আমরা যখন এসেছিলাম, যখন ওই ব্রিজের ওপর দিয়ে ট্রেন পাস হচ্ছিল, তখন রাত হয়ে গেছিলো, আপনাদের দেখাতে পারিনি। আজকে সেই আশাটা পূর্ণ হবে। মোটামুটি এখান থেকে হাফলং দিনের মধ্যেই পৌঁছে যাবে।
আর হাফলং থেকে এই পর্যন্ত তো দারুণ দৃশ্য। শুধুমাত্র ভৈরবী থেকে এই পর্যন্তই রয়েছে প্রায় 142টা ব্রিজ আর 48টা টানেল। ভাবা যায় 48টা টানেল, 48টা টানেল এর দূরত্ব কভার করে প্রায় 12.84, মানে ওই 13 কিলোমিটার মতো দূরত্ব কভার করে। আর ব্রিজগুলো প্রচণ্ড উঁচু উঁচু ব্রিজ রয়েছে। আরেকটা ব্রিজ রয়েছে যেটা আগের দিন আমরা দেখিয়েছিলাম গিয়ে, সেই ব্রিজটা হচ্ছে কুতুব মিনারের থেকে 42 মিটার উঁচু ব্রিজ। নর্থ ইস্টের সবচেয়ে উঁচু ব্রিজ বলা যায় এই, মানে উচ্চতম না, সবচেয়ে উঁচু ডিস্টেন্স অনুযায়ী ব্রিজ বলা যায় এই রেল ব্রিজটাকে। সেটাও আমি আপনাদের দেখাবো, সাইডাং ঢোকার আগেই রয়েছে সেই রেল ব্রিজটা। তো যাত্রা ভালোই হবে, মোটামুটি ট্রেন ছাড়বে আর কিছু দেরি রয়েছে, 7:15 ট্রেন ছাড়বে। ট্রেন ছাড়লে বাদ বাকি সমস্ত দৃশ্য আপনাদের সামনে আনছি। আমাদের ট্রেন ছাড়ার কথা 7:15 সময়, এখন হচ্ছে 7:20, 5 মিনিট দেরি হলো। মাত্র 5 মিনিট দেরিতে আমাদের ট্রেনটা ছেড়ে দিল, এবং ট্রেন তো ছেড়ে দিল, বাদ বাকি দৃশ্য তো আপনাদের দেখাবই। আমি আগের দিন হেঁটে হেঁটে গেছিলাম ব্রিজের উপরে, উপর থেকে নিচে তাকাতে গেলে আমার ভয় লাগছিল। তো এখন কত সুন্দর লাগবে দেখতে গেলে, মানে যাওয়া দেখতে, সেটাই আপনাদের দেখানো। সাইডাং ছেড়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি, আর সামনেই পড়বে সেই বড় ব্রিজটা। আর একদম পেছনের জেনারেলে উঠেছি। জেনারেলি সামনে মোটামুটি এই রকমভাবেই যদি 7-8 ঘন্টা যাত্রা করি, তারপরে একটা স্টেশন থেকে ট্রেনটা পুরো ঘুরে যাবে। 7-8 ঘন্টাও লাগবে না আশা করা যায়। এটা খুব সম্ভবত হাইলাকান্দি থেকে হয়, পুরো ট্রেনটা ঘুরে যায়, ঘুরে তারপর আমরা আবার সামনে হয়ে যাব। তখন আমরা চলে এসেছি সাইডাং থেকে ভৈরবী যাওয়ার মধ্যে যে ব্রিজগুলো রয়েছে তার প্রথম ব্রিজে। এই ব্রিজটা দেখুন, ব্রিজ থেকে নিচে কতটা নিচে দেখা যাচ্ছে, পুরো পাহাড়ের গা ঘেঁষে এই রাস্তাটা নিচে নেমে গেছে। আর নিচে দেখুন কতটা নিচে, আর আমার যাত্রা হচ্ছে এই রকম যাত্রা হচ্ছে ট্রেনের মধ্যে দিয়ে। কতটা নিচু ব্রিজ দেখুন, অনেক নিচু। কি অবস্থা দেখুন, নিচে একটা ছোট্ট নদী প্রবাহিত হয়ে গেছে, কত নিচে, পুরো গাছ, গাছে যে বড় বড় লম্বা লম্বা গাছগুলো সেগুলো এর নিচে। এর নিচে সরল রৈখিকভাবে 4টে পিলার রয়েছে, পুরো হলো, মাঝখানে ফাঁকা এরকম পিলার রয়েছে। আর এটাই হচ্ছে উচ্চতম ব্রিজ। আর এর আগেও রয়েছে ব্রিজ, আমি সেটাও দেখাবো। তবে এইখান থেকে দেখুন কেমন লাগছে। এই হচ্ছে আজকের যাত্রা, নৈসর্গিক সৌন্দর্যের পথ দিয়ে আমরা যাচ্ছি এবং সেই দৃশ্য আমরা দেখতে পারবো। তার মধ্যে প্রথম ব্রিজটা পড়লো, এরকম ব্রিজ পড়বে আরও 141টা, মোট আছে 142টা, একটা গেল আর 141টা। আর টানেল আছে মোট 48টা টানেল। তার মধ্যে প্রথম টানেলে আমরা আসছি, দেখুন প্রথম টানেলে আমরা ঢুকছি। তবে এটা ছোট টানেল, এই ছোট ছোট টানেলগুলো ধরা হলে 155 হয়। আর এর সামনেও একটা ব্রিজ, এটা ছোট ব্রিজ অবশ্য। ট্রেন এরকমভাবে বেঁকে যাচ্ছে, আঁকা বাঁকা পথ দিয়ে আমাদের যেতে হচ্ছে। ট্রেন বাঁকবেই, পুরো আঁকা বাঁকা পথ। আমরা 3টে ব্রিজ অলরেডি ক্রস করে ফেলেছি, আর একটা টানেল ক্রস করে ফেলেছি। সামনে আসছে আরও একটা টানেল, এটা ব্রিজ নাম্বার 139। আর সামনে আসছে আরও একটা টানেল, সেটাও আপনাদের দেখাবো। এটাও ছোট টানেল, তবে টানেল শেষ হয়ে আরও 2টো টানেল রয়েছে পরপর, জোড়া টানেল বলা যায় এটাকে। যেখানে যেখানে পাহাড়ের জায়গায় মানে অংশগুলো কাটা যায়নি সেখানে টানেল করা হয়েছে, আর যেখানে রাস্তা রয়েছে পাহাড়ের ওপরে সেখানেও টানেল করা হয়েছে। তবে এখানে রাস্তা নেই, এখানে পাহাড়ের ওপরে মানে টানেলের ওপরে পুরো পাহাড়ের অংশগুলো এরকম কাটা হয়েছে। টানেলটা দেখুন কেমন।
টানেল শেষ হলো, আবার একটা ব্রিজ, টানেল আর ব্রিজ, টানেল আর ব্রিজ। নিচে রাস্তাটা দেখুন। তবে একটা বড় টানেল রয়েছে যেটা কভার হতে, মানে যদি ট্রেনের স্পিড 80 কিলোমিটার থাকে ঘন্টায়, তাহলেও সেটা কভার হতে সময় লাগছে প্রায় 2 মিনিট 40 সেকেন্ড থেকে 3 মিনিট সময় লাগছে। 3 মিনিট মতো সময় লাগছে সবচেয়ে বড় টানেল ক্রস হতে। আর এটাও একটা ব্রিজ, ব্রিজের পরেই টানেল। পুরো অন্ধকারে, টানেলের মধ্যে আওয়াজও হয় অন্যরকম। এই টানেলটা বেশ বড় টানেল। আর টানেলের মধ্যে ঢুকলে মনে হচ্ছে এখন সূর্যোদয় হয়নি। আর টানেল থেকে বেরোলে চোখ কিন্তু ধাঁধিয়ে যাচ্ছে। দারুণ সুন্দর পথ। গতদিন এগুলো রাতের বেলা মিস করেছিলাম, কিন্তু আজকে আর মিস করছি না। আজকে চোখ ভরে মন ভরে উপভোগ করছি। এতগুলো টানেল আছে আর এতগুলো ব্রিজ আছে, বোঝা যাচ্ছে কত বছর ধরে এই প্রজেক্টটা চলছিল। ভারতবর্ষের প্রত্যেক কোণায় রেল ব্যবস্থা পৌঁছে দেওয়ার জন্য রেল দপ্তরের এই প্রচেষ্টা তো অনবদ্য, প্রচেষ্টাকে স্যালুট জানাতেই হয়। তবে এই প্রজেক্ট, মানে এটা নাকি আস্তে আস্তে ওইদিকে সাইরাং থেকে পুরো আইজল পর্যন্ত যাবে। সাইরাং সবে হয়েছে, আর আইজল গিয়ে ওইখান থেকে চোখাওথার পর্যন্ত নিয়ে যাওয়ার একটা ইচ্ছে রয়েছে রেল দপ্তরের। সেরকমই আর কি শোনা যাচ্ছিল এখানে এসে। আর আমরা যেখান থেকে যাচ্ছি তার পাশের পথটা দেখুন, কি সুন্দর দৃশ্য। এই পাথরগুলো পুরো চাট্টান টাইপের পাথর। আর সামনে আছে আরও একটা টানেল। আর এখানে মিজোদের কালচার রয়েছে। গুয়াহাটির এক্সপ্রেস হয়তো এটা দাঁড়ায়। যেই পাহাড়টা এখন পাস হচ্ছি, পাহাড়ের গা জুড়ে শুধু বাঁশ গাছ, শুধু বাঁশ গাছ। দেখুন নিচেও, এদিকেও এদিকেও বাঁশ আর কলা গাছ, অন্য কোনো গাছ কিন্তু এই পাহাড়ে নেই। এখানেও পুরোপুরি বাঁশ গাছ, বাঁশের ওপর কিছু কিছু অন্য গাছ হয়ে রয়েছে, বাঁশ আর কলা গাছ। তো কানপুর স্টেশনটা নির্মাণ করা হয়েছে বিশেষত বৈরবী থেকে বৈরবী থেকে সাইরাং পর্যন্ত 3টে সেকশনে ভাগ করা হয়েছে। 3টে সেকশনের নাম, এই 3টে স্টেশন রয়েছে। আগে একটা গেল, আর এই একটা, আর সামনে একটা রয়েছে। এই 3টে স্টেশন ট্রেন দাঁড়ায় না, কোনো ট্রেনই দাঁড়ায় না, তবে সেকশন বিভাগের জন্য করা হয়েছে। হয়তো আগামীতে ট্রেন দাঁড়াতেও পারে, এরকম একটা ব্যাপার হতে পারে। বা ছোটো ছোটো স্টেশনে যদি প্রয়োজন অনুযায়ী লোকাল ট্রেন চালানো যায় তাহলে ওটা হতে পারে। এই হচ্ছে ব্যাপার। আর ট্রেনটা দাঁড়িয়ে গেল, এখানে সামনেও একটা টানেল রয়েছে। আর এটা হচ্ছে কানপুই। জায়গাটা দেখুন কত সুন্দর লাগছে, চারিদিকে পাহাড়, দারুণ লাগছে। আর মেঘগুলো পাহাড়ের চূড়ায় দেখুন কীভাবে রয়েছে। দেখুন পুরো মেঘ আকাশ পাহাড়ের চূড়ায় রয়েছে। তবে ধীরে ধীরে রোদ উঠছে। আর এখন বাজে 8টা, ট্রেন ছেড়েছে 40 মিনিট হয়ে গেছে, 8টা বাজে। এখান থেকে আজকে 3টে ট্রেন রয়েছে, আজকে শুক্রবার। সপ্তাহে একদিন করেই রয়েছে এখান থেকে রাজধানী একটা দিল্লিতে যায়, সপ্তাহে 3 দিন এখান থেকে কলকাতা। আর কলকাতায় সকাল 7:15, আর রাজধানী 4:40, 4:30 নাগাদ বিকেল। আর একটা ট্রেন রয়েছে প্রতিদিন সাইরাং থেকে
গুয়াহাটি যায় সেটা হচ্ছে সন্ধে 7:30টায়। একটা ট্রেন এখন ঢুকছে। গুয়াহাটি সাইরাং এক্সপ্রেসটা এখন ঢুকলো। এটা আর 1 ঘন্টা লাগবে সাইরাং পৌঁছাতে, যেহেতু সাইরাং থেকে আমাদের 1 ঘন্টা লাগলো, 1 ঘন্টা না 40 মিনিট লাগবে সাইরাং পৌঁছাতে। মোটামুটি 8:40-এ পৌঁছে যাবে আর সারাদিন ওখানে স্টে করবে, স্টে করে আবার সন্ধ্যা 7:30 এখান থেকে ছাড়বে। আমাদের ট্রেনটা হয়তো এখন ছাড়বে, এর জন্যই হয়তো ওয়েট করছিল, কারণ সামনে সিঙ্গেল লাইন রয়েছে। শুধু এই স্টেশনগুলো করা হয়েছে এখানে 3টে স্টেশন মাঝখানে পাসিংয়ের জন্য, ওখানেই হচ্ছে ডবল লাইন বা ট্রিপল লাইন রয়েছে, বাদবাকি কিন্তু সিঙ্গেল লাইন রয়েছে বেশ কিছু জায়গায়, মানে বেশিরভাগ জায়গায় সিঙ্গেল লাইন। টানেল আর ব্রিজগুলোতে তো বিশেষ করে সিঙ্গেল লাইন, আর প্রচুর টানেল প্রচুর ব্রিজ। এই জায়গার প্রাকৃতিক দৃশ্যগুলো কত মনোরম, কত সুন্দর দেখুন। একটা পাহাড়ের উপর দিয়ে আমরা যাচ্ছি, একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়, মাঝখানে এই ব্রিজটা, পাহাড়ের উপরে দেখুন কি সুন্দর দৃশ্য। আমাদের ট্রেন ওপর দিয়ে যাচ্ছে আর নিচে ছোট ছোট রাস্তা রয়েছে, দেখুন বাড়িগুলো দেখুন কত দূরে দূরে বাড়ি, কীরকম জায়গায় বাড়ি, আশেপাশে কোনো বাড়িঘর কিচ্ছু নেই। কত বড় ব্রিজ, সবচেয়ে বড় ব্রিজ এটা, সবচেয়ে উঁচু মানে উচ্চতম সবচেয়ে উঁচু ব্রিজ দেখিয়েছিলাম একটা, আর এটা হচ্ছে সবচেয়ে লংগেস্ট যে ব্রিজগুলো রয়েছে বা সেতুগুলো রয়েছে, তারপরে সবচেয়ে লম্বা হচ্ছে এটা বা দীর্ঘতম এটা, যেটা পার হতে আমাদের সময় লাগছে প্রায় 1.5 থেকে 2 মিনিট। আর এটা শেষ হলেই টানেল শুরু। তবে ওই বাড়িগুলো দেখে মনে হলো কীরকম জায়গায় মানুষ বসতি স্থাপন করে রয়েছে। আবার টানেল শুরু, আবার বিকট শব্দ। আমরা চলে এসেছি আমাদের প্রথম স্টপ বাইরবিতে। বাইরবি হচ্ছে সাইরাং থেকে কলকাতার দিকে ছেড়ে যাওয়ার প্রথম স্টেশন। ট্রেনটা একটুখানি দাঁড়িয়েছিল, আমি দেখাচ্ছি বাইরবি স্টেশনের সাইনবোর্ড। এটা হচ্ছে বাইরবি স্টেশনের বোর্ড। ট্রেনটা দাঁড়িয়েছিল, আসলে বাইরবি স্টেশনটা আগে থেকেই ছিল, আর এই ট্রেনটা প্রায় 22 থেকে 23 বগির ট্রেন। ওর জন্য আমাদের শেষের দুটো জেনারেল ছেড়ে তারপর দাঁড়িয়েছিল এই ট্রেনটা। শেষে দুটো জেনারেল ছেড়ে বলতে স্টেশন এইখানে শেষ, আর আমরা শেষে দুটো জেনারেল এবং একদম শেষে যেটা থাকে এই 3টে ছেড়ে স্টেশনে ট্রেনটা দাঁড়িয়েছিল। দাঁড়িয়ে মোটামুটি 1-2 মিনিট থাকলো, তারপর আবার একটু ট্রেনে গিয়ে আবার সামনে দাঁড়াচ্ছে, মানে দুবার দাঁড়াচ্ছে। এবার দাঁড়াচ্ছে পেছনের যে দুটো জেনারেল আছে সেই দুটো জেনারেল বগি এবার স্টেশনে আসবে, আর সামনেরটা তখন সামনে চলে যাবে, সামনে দুটো জেনারেল সামনে চলে যাবে। এই হচ্ছে ছোটো স্টেশনের ব্যাপার। ট্রেন দুবার করে দাঁড়াচ্ছে। তো বাইরবি স্টেশন থেকে ছেড়ে টাটা টাটা, বাইরবি স্টেশন থেকে ট্রেন ছেড়ে যাচ্ছে। ওরা হচ্ছে মিজোরাম, মানে এখনও মিজোরামের মধ্যে আছি, বাইরবি থেকেই মিজোরাম শুরু। বাইরবি স্টেশন ছেড়ে যাচ্ছি, তবে একটা কথা বলে রাখি, বাইরবি স্টেশন ছেড়ে যাচ্ছি, মিজোরামের প্রথম স্টেশন কিন্তু সাইরাং নয়, মিজোরামের প্রথম স্টেশন বাইরবি। এবং মিজোরামের যে রাজধানী আইজলের প্রথম স্টেশন আইজলের সবচেয়ে কাছাকাছি স্টেশন সাইরাং বলা যায়, কিন্তু বাইরবি অনেক আগেই নির্মিত, আর বাইরবি মিজোরামের প্রথম স্টেশন বলা যায়, কারণ বাইরবি শহরটা মিজোরামের মধ্যেই পড়ে। আর একটু ছেড়ে গেলেই আসাম মিজোরামের একদম বর্ডারে বাইরবি শহর, বাইরবি স্টেশন, আর মানে ভৌগোলিক স্থানগত দিক থেকে এটা মিজোরামের মধ্যেই পড়ে। আর এখানে মিজো মানুষগুলোই দেখা যাচ্ছে, টাটা বাচ্চা বাচ্চা মানুষগুলো রয়েছে, ওদের টাটা দিলে ভালো বোঝা যাচ্ছে, ওরা বেশ মজা পাচ্ছে। এখানেও বিভিন্ন মিজো বাচ্চারা রয়েছে। বাইরের রোদ উঠে গেছে আর আমরা মিজোরাম ছেড়ে আসামে ঢুকেছি, আর আসামে ঢুকতেই সারি সারি সুপারি গাছের বাগান। আপনাকে সুপারি গাছই সিম্বল দেবে বা সিগন্যাল দিয়ে দেবে যে আসামে ঢুকে গেছেন। দেখুন বাইরে পুরো সুপারি গাছের বাগান, প্রত্যেক বাড়িতে এরকম সুপারি গাছ লাগানো রয়েছে এখানে। আর এখান থেকে আমরা লালাবাজার যাব পরবর্তী স্টেশন,
ওখান থেকে গুয়াহাটি যেতে যেতে যদি তাড়াতাড়ি যাই তো খুব ভালো কথা, যদি বেশি দেরি হয় তাহলে আমাদের রাত হয়ে যেতে পারে গুয়াহাটি যেতে যেতে। পুরো মিজোরাম আমরা কোথাও চা বাগান দেখতে পাইনি। আর আসামে এসেছি, দেখুন আসামে ঢুকে চা বাগান দেখা যাচ্ছে, তবে এগুলো এইরকম খাড়াই অঞ্চলে। আরও নিচের দিকে গেলে আরও বেশি দেখা যাবে। মোটামুটি আসামের এই জায়গা থেকে এনজিপি পর্যন্ত চায়ের বাগান আমরা দেখতে পারবো। তবে উত্তরবঙ্গের বন্যায় এবার প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে চা গাছ। দেখুন কিভাবে বেঁকে গেছে ট্রেনটা, একদম গোল হয়ে যাচ্ছে, দারুণ সুন্দর লাগছে। একটা অন্যরকম সুন্দর দৃশ্য, খালি চোখে দেখলে আরো বেশি সুন্দর লাগছে এখানে। আমরা চলে এসেছি আসামের হাইলাকান্দিতে। হাইলাকান্দি থেকে অনেক লোকে উঠছে জেনারেলে, তবে এখান থেকে যারা উঠছে তারা ওই গুয়াহাটি পর্যন্ত যাবে, এইরকম গুয়াহাটি, তারপর ওইদিকে যেই জায়গা আছে ওই পর্যন্ত যাবে। মানে খুব বেশি দূরে যাবে না, কাছে কাছেই যাত্রা করবে আর কি। ট্রেনের জানলা থেকে আমি যদি দেখি এরকম জানলা থেকে বাইরের দৃশ্যটা একবার দেখুন, দারুণ সুন্দর লাগছে। অনেক দিন এরকম জলাশয় দেখা হয় না আমাদের, প্রায় 1 সপ্তাহ হয়ে গেল এরকম চোখে জলাশয় পড়েনি। আর এরকম বিস্তৃত ধানের ক্ষেত বা মাঠও পড়েনি, দারুণ সুন্দর লাগছে দেখতে। আর দূরে রয়েছে পাহাড়, দারুণ লাগছে। মানে সব কম্বিনেশন এখানে রয়েছে, শুধু সমুদ্র নেই, থাকলে পুরো পরিপূর্ণতা পেত। এই দেখুন ট্রেনে এরকম খাবার বিক্রি হচ্ছে। এটা হচ্ছে ডিম দিয়ে ভাত, ওই পোলাও টাইপের, পোলাও ডিম পেঁয়াজ কুচি দিয়ে 50 টাকা, এদিকে পুরি চটতে 40 টাকা আর 30 টাকা, আর তোমার হচ্ছে পরোটাও 30 টাকা। এই হচ্ছে খাবার। তো আমরা একটা পুরি নিয়েছি, দুজন টেস্ট করবো তাই, কারণ এখন চলে এসছে এই জায়গাটার নাম কি, বদরপুর, তাই তো? বদরপুর জংশন এখান থেকে চলে এসছে। এই জংশন থেকেই প্রচণ্ড রোদ, ওর জন্য আমরা জানলাটা বন্ধ করে দিয়েছি। এইখান থেকেই বদরপুর থেকেই ঘুরে ওইদিকে আগরতলার দিকে ট্রেন চলে যায়। যাই হোক, আমরা যেটা খাবারটা নিয়েছি সেটাকে খেয়ে নিই। বদরপুর থেকে ট্রেন ছাড়লো, আগের দিন বুঝতে পারিনি যাওয়ার সময়। বদরপুর থেকে লাইন চেঞ্জ হয় বলতে পুরো দিক চেঞ্জ হয়ে যায়। আমরা আগে যাচ্ছিলাম ওইদিকে, এখন আমরা এইদিকে আসছি। মানে বদরপুর থেকে আগরপাড়ার দিকে যায়, ত্রিপুরার দিকে যায় ট্রেন, এইখান থেকেই আবার পেছন দিকে সোজা চলে যাবে, গিয়ে তারপরে আমাদের ওইদিকে যাবে। মানে বদরপুর থেকে সোজা চলে গেলে একদিক, আর পুরো যদি এরকমভাবে বেঁকে যায় সেটা আরেক দিক। দই উঠেছিল, 2টো দই নেওয়া হয়েছে। দইটা দেখে বেশ ভালোই লাগছে, দইয়ের টেস্টটা কেমন সেটা দেখতে হবে। তবে রেলওয়েতেও আইআরসিটিসি দই বিক্রি করে, তবে সেগুলো ঠান্ডা হয় না, এটাই হচ্ছে পার্থক্য। এই দইটা ঠান্ডা পাওয়া গেলো, এই বদরপুর থেকেই উঠেছে, ভালো টেস্ট ভালো। বদরপুর থেকে খাবার উঠেছে, আর বদরপুর থেকে খাবার অর্ডার দিয়েছিলাম দাদার কাছে, দাদা খাবার নিয়ে এসছে। খাবারের আজকে কী রয়েছে, আজকে রয়েছে এক্সট্রা ভাত, তার মধ্যে এখানে ভাত, একটা চাটনি, এই চাটনি আর হবে এক্সট্রা চাটনিটা খুব ভালো, 2টো ডিম, আলু ভাজা এইটুকু, একটা সবজি, এটা ডাল, থ্যাংক ইউ। এইগুলো দিয়ে 150 টাকা এটা পুরো। এখন এখানে প্যান্ট্রি কার্ড নেই, এটা যদি প্যান্ট্রি কার্ড থাকতো খুব ভালো হতো, তাহলে আমরা আইআরসিটিসি স্ট্যান্ডার্ড মিল খেতে পারতাম, যেটাই তাদের কথা অনুযায়ী। যেহেতু প্যান্ট্রি কার্ড নেই, তাই সেই সুবিধাটা এখানে উপলব্ধ নয়। এখানে বিভিন্ন স্টেশন থেকে অর্ডার অনুযায়ী খাবার নেয়, খাবার নিয়ে তারপর পরিবেশন করে, এইটুকু সুবিধা রয়েছে। আশা করি ভবিষ্যতে প্যান্ট্রি কার্ড উপলব্ধ হয়ে যাবে এই ট্রেনে। এই হচ্ছে আমাদের দুপুরের খাবার। কি সুন্দর দৃশ্য, দারুণ সুন্দর দৃশ্য।
নিচে এটা নদী, পাহাড়ি নদী, নদীর ওখান থেকে আবার পাথর তুলছে, বড় বড় ট্রলারে করে নদীর ওখান থেকে পাথর তুলছে দেখুন। আর এখানে দেখুন কি অবস্থা, দারুণ সুন্দর দৃশ্য লাগছে কিন্তু। এই দেখুন, এই দেখুন কি অবস্থা, কিভাবে পাথর তুলছে এখান থেকে, বেআইনি ভাবে পাথর তোলা কিন্তু এগুলো। আসামে হচ্ছে, আসামের বেআইনি ভাবে পাথর তুলছে এইভাবে, ভাবুন তাহলে। আমরা এখানে তো বসেছি জেনারেলি, আজকে ফাঁকাই রয়েছে, ওপরে শোবো ভেবেছিলাম, তাই দুই ভাই হচ্ছে এই লোক মানে এই ভাই আর এই ভাই, ওরা উঠেছে হাইলাকান্দি থেকে। ওরা নেমে যাবে গুয়াহাটির পরে, গুয়াহাটি রাতের বেলা মোটামুটি ওরা নামতে নামতে 10টা সাড়ে 10টা। তো ওরা ওখানে শুয়ে ঘুমিয়ে পড়ছিল, বললাম এখানেই শুতে ঘুমাতে, আমাদের নিচে তো ফাঁকাই আছে, এখন বেশি ভিড় হলে ওরা যখন নামবে তখন আমরা উঠে যাবো। জেনারেলি জানি কিন্তু বেশ ভালো জানি। না কোনো কথা হবে না। আমরা আসামের মধ্যে একটা ব্রিজ দিয়ে পার হচ্ছি, আর নিচ দিয়ে যে নদীটা গেছে এই নদীতে আমরা সামনে চলে এসেছি, তাই হর্নের শব্দ বেশি শোনা যাচ্ছে। ট্রেনটা দেখুন কিভাবে গোল হয়ে ঘুরে আসছে, পুরো গোল হয়ে ঘুরে এদিকে আসছে। ব্রিজ নাম্বার 283, এটা আসামের ব্রিজ, আসামের ব্রিজ 283। যেটা বলছিলাম, ওইখানে নদীর মধ্যে থেকে অবৈধভাবে, বৈধভাবে তো অবশ্যই নয়, কোনো সরকারি পারমিশন দেবে না এরকমভাবে, কোনো কিচ্ছু নেই, যে যার মতো চা কেনে ওই নুড়ি পলি এগুলো, নুড়ি পাথর এগুলো ভর্তি করে নিয়ে চলে যাচ্ছে। একটা জিনিস হচ্ছে নদীর নাব্যতা বাড়ছে, কিন্তু ওই রকমভাবে সব জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছে। আর এখানকার দৃশ্যগুলো দারুণ লাগছে, সামনে পুরো জঙ্গল, এখানে একটা জলাশয় বাওর ধরনের, পুরো পাহাড়ের নিচে, দারুণ সুন্দর দৃশ্য। আসলে প্রকৃতি যেন নিজের রূপকে আরো মেলে ধরেছে আমাদের সামনে। ট্রেন এখন গুয়াহাটি ঢুকছে, 30 মিনিট লেট আছে ট্রেন, মানে 7:10 ঢোকার কথা, 7:40 বাজে এখন। আর এখনও পর্যন্ত ফাঁকা, খুব একটা বেশি ভিড় হয়নি, ওপরেও ফাঁকা রয়েছে। জানি না গুয়াহাটি থেকে কতটা ভিড় হবে। আর ট্রেনের খাবার এখানে যেহেতু প্যান্ট্রি কার নেই, তাই আইআরসিটিসির রেট অনুযায়ী কোনো খাবার পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে আমাদের মোটামুটি যা বলছে সবজি ভাত ডাল এগুলো দিয়ে 130, দুটো ডিম দিলে 150, আর একটা চিকেন 2 পিস চিকেন দিলে 180, এই হচ্ছে খাবারের রেট। আমি বলছি আইআরসিটিসি স্ট্যান্ডার্ড মিলের কথা, ওরা বলছে প্যান্ট্রি কার নেই, তাই ব্যবস্থা করা যাচ্ছে না। এই হচ্ছে ব্যাপার। আমরা দুপুরবেলা খাবার নিয়েছিলাম, খাবারের কোয়ালিটি একদম ভালো নয়, আর কোয়ান্টিটিও কম, ওর জন্যে গুয়াহাটি ঢুকছে, গুয়াহাটি থেকে খাবার তোলা যায় কিনা সেটার একটা ব্যবস্থা করছি। আর এখন কিন্তু যেহেতু 7:40 বাজে, এইরকম বাইরের অবস্থা। গুয়াহাটিতে একদম সামনে আমাদের কম্পার্টমেন্টটা পড়েছে, ওখান থেকে কোনো কিছুই পাওয়া যায়নি, তো ট্রেনের এখান থেকেই 50 টাকা দিয়ে আন্ডা বিরিয়ানি কেনা হলো। বিরিয়ানি নামেই বিরিয়ানির এমনি চালেই কিছু হয়তো আতর ঠাতর মিক্সড আছে। আর এখানে দেখে মনে করছেন দুটো ডিম, এটা কিন্তু অর্ধেক করে কাটা, একটাই ডিম। এই হচ্ছে আজকের খাবার। আর এখন ওপরে উঠে পড়েছি, এই যে ওপরে রয়েছি, তার কারণ সারা রাত শুতে হবে। এখান থেকে গুয়াহাটি থেকে যারা উঠেছে তারা ম্যাক্সিমামই কলকাতায় গিয়ে নামবে,
কলকাতা স্টেশনে বা ওই মালদা টাউন ওইদিকে, তাই আর অনেকক্ষণ বসা হয়েছে, এবার এখানে শুচ্ছি। খেয়ে দিয়ে কালকে সকাল থেকে বাদবাকির দৃশ্য আপনাদের দেখাচ্ছি, কীভাবে জার্নিটা কেমন হবে যদি আপনারা সাইডাং থেকে যান কলকাতায়, তার পুরো বিস্তারিত সমস্ত কিছু। আগে খেয়ে নিই। এখন ভোরবেলা, মোটামুটি সকাল 5:30, মানে ভোর 5:30 বাজে, আর আমাদের ট্রেন চলছে 1.5 ঘন্টা লেট। এখন এসে পৌঁছেছে কিষানগঞ্জে, তাও কিষানগঞ্জের পুরোপুরি স্টেশনে ঢোকেনি, ঢোকার আগে এরকম দাঁড়িয়ে রয়েছে রাস্তার পাশে, আর এখান থেকে রাস্তায় গাড়িগুলো যাচ্ছে। আর বাইরে দেখুন কত কুয়াশা রয়েছে, কত কুয়াশা বাইরে। এই হচ্ছে ট্রেনের অবস্থা। আমরা ভাবছি যদি কলকাতা স্টেশনে না গিয়ে কৃষ্ণনগর নেমে যাওয়া যায়, কৃষ্ণনগর থেকে রানাঘাট, রানাঘাট থেকে বনগাঁ। রানাঘাটে নামা যেত যদি রানাঘাটে ট্রেনটা দাঁড়াতো, কিন্তু রানাঘাটে ট্রেনটা দাঁড়ায় না, তাই কৃষ্ণনগর নামবো ভাবছি। স্টপেজ কৃষ্ণনগর রয়েছে, তারপর নৈহাটি। কৃষ্ণনগর স্টপেজ যদি থাকে, যতক্ষণে কলকাতা স্টেশনে পৌঁছাবে ট্রেন, ততক্ষণে আমরা বনগাঁয় পৌঁছে যেতে পারি। দেখা যাক কী হয়। আমরা চলে এসেছি আজিমগঞ্জ জংশন। আজিমগঞ্জ জংশন থেকে আমাদের ট্রেনটা চলে যাবে মুর্শিদাবাদের দিকে। আর ট্রেনের একদম প্রথমে ওর জন্য এরকম আওয়াজ শোনা যাচ্ছে। আর আজিমগঞ্জ জংশন স্টেশনে ঢুকে গেছি, তবে ট্রেনটা অনেক লেট করছে। এখানে ঢোকার কথা যখন, তার থেকে প্রায় 2.5 ঘন্টা মতো লেট আছে ট্রেন আজকে, জানি না কখন ঢোকাবে। আর ইচ্ছে রয়েছে আজকে পুরোপুরি কলকাতা স্টেশনে না গিয়ে কৃষ্ণনগর জংশনে নেমে ওখান থেকে রানাঘাট হয়ে বনগাঁ যাওয়ার। আর আজিমগঞ্জ এপাশে গঙ্গার, ওপাশে জিয়াগঞ্জ, আর জিয়াগঞ্জেই বিখ্যাত সঙ্গীত শিল্পী অরিজিৎ সিংয়ের বাড়ি। আর আজিমগঞ্জ স্টেশন এরকম অনেক মানুষই যাবে, তবে যাত্রী সংখ্যা অনেকই কম। এখন বাজে 2:05, মোটামুটি 1 ঘন্টা 45 মিনিট ট্রেন লেট। আর 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে কৃষ্ণনগর। আমরা কৃষ্ণনগর নামবো তার একটাই কারণ, এখান থেকে নামলে আমাদের বাড়ি যেতে সুবিধা হবে। যতক্ষণে এই ট্রেন গিয়ে পৌঁছাবে কলকাতা স্টেশনে, ততক্ষণে আমরা পৌঁছে যাব বনগাঁয় আমাদের বাড়িতে। তো এখন অনেকে কৃষ্ণনগর নামছে। কৃষ্ণনগরের পরে স্টপেজ দেবে নৈহাটি, আর নৈহাটির পরে স্টপেজ ডাইরেক্ট কলকাতা। এখান থেকে নৈহাটি 1 ঘন্টা, আর নৈহাটি থেকে আবার কলকাতা স্টেশন 1 ঘন্টা। তো নামছি এখন ট্রেন থেকে। কালকে উঠেছিলাম সকাল 7:15 ট্রেনে, আর আজকে নামলাম এখন। পুরো জার্নি ভিডিও এখানেই শেষ করছি। এখান থেকে ট্রেন ধরবো রানাঘাট লোকাল, রানাঘাট থেকে আবার ট্রেন চেঞ্জ করবো, রানাঘাট বনগাঁ লোকাল ধরে বনগাঁ। এই হচ্ছে পুরো জার্নি, পুরো সাইডাং থেকে বা আইজল শহর থেকে পুরোপুরি কৃষ্ণনগর পর্যন্ত জার্নি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আমরা এই জার্নিটা পুরো করেছি, আর শুধু আসা যাওয়া নয়, আরও অনেক কিছু, অনেক ইন্টারেস্টিং কিছু দেখতে পারবেন। তো টাটা।